নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি আরপিএফ কনস্টেবল 2025-এর এক্সপেক্টেড কিছু কোশ্চেন পেপার নিয়ে। সেগুলো তোমাদের দেখে নেব। প্লেলিস্ট করা আছে, আগের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস করানো হয়েছে, সেগুলো দেখে নেবে, প্লেলিস্ট করা আছে। টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা আমাদের চ্যানেলে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার মধ্যে অ্যাওয়ার্ড অনার নিয়ে আলোচনা করেছি, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, এই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা আছে। তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলেও রয়েছে। এবং আমাদের আজকের যে ক্লাস শুরু হচ্ছে, এখান থেকে ক্লাস শুরু হওয়ার আগে তোমরা সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। চলো আজকের কোয়েশ্চেন আমরা শুরু করি এখান থেকে। ফার্স্ট প্রশ্ন রয়েছে, দৌলত খান কোন সম্রাটের বিরুদ্ধে বাবরের সাহায্যের জন্য কাবুলে দূত পাঠিয়েছিলেন? তো কাবুলে দূত পাঠিয়েছিলেন দৌলত খাঁ, এটা কোন সম্রাটের বিরুদ্ধে বাবরকে সাহায্যের জন্য? যেটা কিন্তু ইব্রাহিম লোদিকে সাহায্যের জন্য, ঠিক আছে, দৌলত খাঁ। পরবর্তী প্রশ্ন রয়েছে, কার সম্মানার্থে 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে আমরা সেলিব্রেট করে থাকি? যেটা কিন্তু হকি জাদুঘর মেজর ধ্যানচাঁদ, তার জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে কিন্তু সেলিব্রেট করে থাকি। পরবর্তী প্রশ্ন রয়েছে, মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানীর নামকরণ করেছিলেন কোনটা? তো এখানে অপশান অনুযায়ী আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দৌলতাবাদ। দৌলতাবাদ যেটা কিন্তু নতুন নামকরণ করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, তার রাজধানীর নাম। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রেস ফ্রিডম ডে এটা কবে পালন করা হয়? প্রেস ফ্রিডম ডে এটা পালন করা হয়, তোমাদের অপশান নাম্বার ভালো করে দেখো, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, 3 মে। এখানে কিন্তু পালন করা হয়ে থাকে প্রেস ফ্রিডম ডে। প্রেস ফ্রিডম ডে এটা কিন্তু তোমাদের পালন করা হয় 3rd মে। পরবর্তী প্রশ্ন আছে, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাস্ত করেছিলেন? পানিপথের প্রথম যুদ্ধ যেখানে বাবরের সাথে ইব্রাহিম লোদির সাথে হয়েছিল এবং ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পরবর্তী প্রশ্ন আছে, আর এই বাবরই কিন্তু যুদ্ধে প্রথম কিন্তু তিনি কোনো আগ্নেয় অস্ত্র তিনি কিন্তু ব্যবহার করেছিলেন, ঠিক আছে। 2025 সালে খোখো বিশ্বকাপে কোন দল জিতেছে? তো 2025 সালের যে খোখো বিশ্বকাপ যেখানে জয়লাভ করেছে কে? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ এখানে আমাদের ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে 2025-এর খোখো ওয়ার্ল্ড কাপে। আর এটা এই জন্যে এই বছরের জন্য সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন আছে এটা, বাবর কত সালে প্রথম ভারত আক্রমণ করেছিলেন? তাহলে বাবর কত সালে প্রথম ভারত আক্রমণ করছে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? 1519 খ্রিস্টাব্দে বাবর কিন্তু প্রথম ভারত আক্রমণ করছে। নেক্সট প্রশ্ন আছে, কোন দল সন্তোষ ট্রফি 2024 এটা উইন করেছে? উইনার সন্তোষ ট্রফি 2024 উইনার হয়েছে কে? এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কিন্তু জিতে নিয়েছে সন্তোষ ট্রফি 2024-এ। পরবর্তী প্রশ্ন আছে, হিন্দু পাতশাহী যিনি কিন্তু প্রবর্তন করেছিলেন তিনি কে? তিনি কিন্তু আর কেউ নয়, যিনি কিন্তু আমাদের প্রথম বাজিরাও কিন্তু তিনি হিন্দু পাতশাহীর যে প্রবর্তক তিনি কিন্তু ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু অলরেডি আরআরবি বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, না তো কোনো এসএসসির এক্সাম, না কোনো অন্য এক্সাম, ঠিক আছে, আর না তো কোনো কিছু আমরা নিজের থেকে নিয়েছি। তো অলরেডি এগুলো সবই তোমাদের আরআরবির বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, অবশ্যই তোমরা দেখে নেবে। আর আজকেই কিন্তু তোমাদের আরপিএফ এসআইয়ের যে তোমাদের অ্যান্সার কি তোমরা সকলে জানো, যেটা কিন্তু বর্তমানে রয়েছে কি রেজাল্ট যেটা। তো আরপিএফ এসআই তোমাদের কিন্তু রেজাল্ট যেটা পাবলিশ হয়েছে, তোমরা সকলে ওটা চেক আউট করে নিতে পারো, টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। এছাড়া এসএসসি এমটিএস 2024-25 যে আমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, 9,500 ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখানে কিন্তু অলরেডি 2,000 পোস্ট কিন্তু আরও অ্যাড হয়ে 11,500 কিন্তু প্লাস তোমাদের শূন্যপদ কিন্তু হয়ে গেছে ফাইনাল এটা একদম। আর যে কোনো টাইমের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিতে পারে এমটিএস, ঠিক আছে। চলো, এখানে আমাদের প্রশ্নটা রয়েছে, নিচের কোন উৎসবটি প্রতি বছর জানুয়ারি মাসে পালন করা হয়? প্রতি বছর জানুয়ারি মাসে পালন করা হয় এমন একটা উৎসব যেটা কিন্তু পোঙ্গল উৎসব। আর এই পোঙ্গল উৎসবটা এটা কোন রাজ্যে পালন করা হয়? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? তামিলনাড়ু। তামিলনাড়ুতে কিন্তু পোঙ্গল যে ফেস্টিভ্যালটা এটা কিন্তু পালন করা হয়ে থাকে, যেটা প্রতি বছর জানুয়ারিতে কিন্তু এটা সেলিব্রেট করা হয়। আর এটা কিন্তু তোমাদের যেটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল তামিলনাড়ুর, ঠিক আছে। ওনামটা কোথায় হয়? ওনামটা তোমরা বলো, ওনাম, উগাদি, গুদি পাউডা, এগুলো সবই তোমাদের বলানো হয়েছিল। গুড়ি পাউডা যেটা কিন্তু তোমাদের হয় কোথায়? মহারাষ্ট্র, তোমাদের হচ্ছে এটা মহারাষ্ট্র। উগাদি কোথায়? যেটা কিন্তু তোমাদের তিনটে রাজ্যে হয়, ওই যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্রে, কর্ণাটকে আছে, কর্ণাটকে। আর ওনামটা কোথায় হয়? ওনামটাও তোমাদের একটা ফসল তোলার যে উৎসব, যেটা তোমাদের হয় কোথায়, যেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে। এইটা তোমার জন্য থাকলো, ঠিক আছে, কারণ এটা ইজি কোশ্চেন। পরবর্তী প্রশ্ন আছে, শেষ পেশোয়া এটা কে ছিলেন? শেষতম পেশোয়া কে ছিলেন? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অবশ্যই দ্বিতীয় বাজিরাও কিন্তু শেষ পেশোয়া তিনি কিন্তু ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে,
WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? তো এর সদর দপ্তর অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থান করছে জেনিভা, সুইজারল্যান্ডে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1948-এর 7ই এপ্রিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই জন্যই প্রতি বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে আমরা পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন আছে, সলভাই সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ সালে? কত সালে সলভাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? যার দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের নিষ্পত্তি ঘটেছিল। তো অবশ্যই সলভাই সন্ধি, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে মে 1782। 1782 মের দিকে এই সলভাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, কে ভারতের জাতীয় গান ইন্ডিয়ান যে আমাদের ন্যাশনাল সং রয়েছে তার রচনা করেছিলেন? তো আমরা জানি এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কিন্তু আমাদের আনন্দমঠ গ্রন্থের যিনি রচয়িতা ছিলেন, তিনি কিন্তু এই যে ন্যাশনাল সং তিনি কিন্তু এটা রচনা করেছিলেন। ঠিক আছে, তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন আছে, বিসিসিআই। বিসিসিআই এই কথাটির ফুল ফর্ম কী হবে? তো বিসিসিআই বর্তমান প্রেসিডেন্ট কে আছে তোমরা সেটা বলবে। আর বিসিসিআই যেটা ফুল ফর্ম হয়ে যাবে, অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, অপশন নম্বর 3 আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এসএসসি সহ বিভিন্ন এক্সামে বিভিন্ন এক্সামে এটা চলে এসছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য কিন্তু ছিলেন এই দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি তিনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য তিনি ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, রোভার্স কাপ। রোভার্স কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত? তো রোভার্স কাপ এটা কিন্তু ফুটবলের সাথে সম্পর্কিত। চলো পরবর্তী প্রশ্ন আছে, ভারতের প্রথম রেলপথ নির্মাণ হয়েছিল 1853 সালে, যেটা তৈরি হয়েছিল বোম্বে থেকে কোথায়? বোম্বে থেকে থানে, যেটা কিন্তু মুম্বাই থেকে থানে। বোম্বে মানে মুম্বাই, মুম্বাই থেকে থানে, যেটা কিন্তু দীর্ঘ প্রায় 21 মাইল প্রায়। এই যে 1853 সালে যে রেলপথ প্রথম নির্মাণ করা হচ্ছে, এটা কার আমলে হয়েছিল? লর্ড ডালহৌসির আমলে হয়েছিল। তাই জন্য লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়। আর 1854 সালে কিন্তু আমাদের ভারতের পশ্চিমবঙ্গ থেকে যেটা হাওড়া থেকে হুগলি কিন্তু প্রথম রেলপথ চলাচল করেছিল। চলো পরবর্তী প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের এসএসসির বিভিন্ন এক্সামে এসছে, আমাদের রেলেরও বিভিন্ন এক্সামে এসছে। যেটা কিন্তু তোমাদের কি আছে, তোমাদের আছে এটা ব্রাঙ্গালা যে ফেস্টিভ্যাল, তোমাদের যে লোকনৃত্য রয়েছে এটা, তো এটা ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো এটা কিন্তু রাজ্যে যেটা রয়েছে মেঘালয়। মেঘালয় রাজ্যে কিন্তু এটা জনপ্রিয় একটা লোকনৃত্য। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, আচ্ছা তার আগে তোমাদের বলে রাখি, আমাদের যে 5টি ইবুক বা কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত পিডিএফগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তার প্রাইস সহ। তো তোমাদের যদি যে কোনো ইবুক বা পিডিএফের যদি প্রয়োজন হয়ে থাকে, তোমরা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এটা হলো আরপিএফএসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হলো। তোমরা সকলে সেটা চেক আউট করে নেবে, যারা যারা এক্সাম দিয়েছিলে। বুক অ্যান্ড লেখক তোমাদের এখানে 15টা শিফটে এক্সাম হয়েছিল, ঠিক আছে। আরপিএফএসআই 2024-এ 15টা শিফটে এক্সাম হয়েছিল। আর এখানে তোমাদের 55টা যে পেজ সংখ্যা রয়েছে, 55টা পেজে কিন্তু এটা কভার করা রয়েছে সম্পূর্ণ তোমাদের 15টা শিফট, যেটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রাখা হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। যেখানে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত আলাদা আলাদা পার্ট, আর্ট অ্যান্ড কালচার, অ্যাওয়ার্ড অনার, এমনকি স্ট্র্যাটেজিকের পার্ট আলাদা করা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট আলাদা করা হয়েছে। সমস্ত কিছু এখানে কমপ্লিটটা রয়েছে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে। সম্পূর্ণ পিডিএফের প্রাইস রয়েছে 35 রুপিস। যার দরকার হবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। আর তোমাদের সকলকে বলে রাখি, এই যে আমাদের আরপিএফ কনস্টেবলের এক্সাম বর্তমানে চলছে 18 তারিখ, যেটা কিন্তু এক্সাম শেষ হবে। তারপরে কিন্তু আমাদের রেলের নেক্সট টার্গেট যে এক্সাম রয়েছে সেটা কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে এপ্রিল মাসের দিকে তোমাদের এক্সামটা হওয়ার, ঠিক আছে। প্রস্তাবিত এখনও পর্যন্ত এপ্রিল মাস। তো অবশ্যই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমাদের সকলকে দেখতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনে বেশি ফোকাস করেছে এই রেলওয়ে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখতে পারো লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসির, যেটা গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট বোথ একদম 133টা শিফটে কমপ্লিট হয়েছিল, যেখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন হয়ে যাচ্ছে, শুধুমাত্র জিকে কোশ্চেনই হচ্ছে 5000 প্লাস। তো অবশ্যই এই পিডিএফটা তোমরা দেখতে পারো, এখানে কিন্তু 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা হয়ে যাবে, কারণ পিডিএফটা দুটো পার্টে প্রোভাইড করা আছে। আর সম্পূর্ণ পিডিএফের যে প্রাইস রয়েছে সেটা কিন্তু 99 রুপিস রয়েছে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণটা তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রাখা আছে। আর এর মোটামুটি 25টা কিন্তু শিফট তোমাদের কিন্তু এখানে কভার করা রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। আর এখানে কমপ্লিট কিন্তু তোমাদের শিফট ওয়াইজ আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর শিফট ওয়াইজে কিন্তু তোমাদের 25টা শিফট অলরেডি তোমাদের কভার করানো হয়েছে ডিটেল সলিউশনের সাথে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে। এছাড়া পরবর্তী ক্লাসগুলো তোমাদের চলে আসবে আরপিএফ কনস্টেবলের এক্সামিনেশন শেষ হয়ে গেলে। এছাড়া আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ, যেটা সব থেকে, যেটা হচ্ছে
কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সম্প্রতি তোমাদের দেখা যাচ্ছে আরআরবি বিভিন্ন এক্সামে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তো অবশ্যই তোমরা যেটা উদাহরণ হিসাবে যেটা তোমরা দেখতে পারো এলপি এক্সামিনেশানে তোমাদের 10টা জিকের কথা, সেখানে কিন্তু তোমাদের কারেন্ট প্রচুর চলে এসছে। এছাড়া আরপিএফ এসআইতেও চলে এসছে, আরপিএফ কনস্টেবলেও হয়তো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কেমন রয়েছে যারা যারা এক্সাম দিচ্ছ বা দেবে। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ইগনোর করতে পারবে না। তার জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমাদের প্রতি মাসে টপ 100 কোয়েশ্চেন রয়েছে এবং টোটাল কিন্তু 2024-এ এখানে 1200+ কিন্তু কোয়েশ্চেন সংখ্যা হয়ে যাবে। তার সাথে তোমরা একটা জিস্টও পাবে। যাই হোক, এখানে কিন্তু সম্পূর্ণ যে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমরা 80 টাকাতে পাচ্ছ, কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স 80 টাকাতে। এছাড়া জানুয়ারি 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেটা কিন্তু তোমরা 15 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ। যার দরকার হবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করে নেবে। আর যারা এসএসসি জিডিকে টার্গেট করছো 2026-এর জন্য, তাদেরকে বলে রাখবো অবশ্যই 2024-এ পিওয়াইকিউ জিকেটা তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলো, যেটা কিন্তু তোমাদের এটা রয়েছে মানে একদম বাংলাতেই রয়েছে, যেটা 50 টাকা দিয়ে দেখতে পারো। আর 2025-এর তোমরা জিকেটাও পেয়ে যাবে, যার অ্যান্সার কি প্রকাশিত হলে তোমরা সেটা পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, রায়তোয়ারি যে বন্দোবস্ত, যেটা কিন্তু চালু করা হয়েছিল ড্যাশ এবং মাদ্রাজে। কোথায় হয়েছিল এটা? এটা কিন্তু চালু করা হয়েছিল রায়তোয়ারি, যেটা কিন্তু বোম্বে এবং মাদ্রাজে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, আর রায়তোয়ারি এটা কত সালে হয়েছিল, যেটা কিন্তু তোমাদের কত সালে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তী প্রশ্ন আছে তোমাদের নোয়াখাই অর্থ হ্যাঁ, নোয়াখাই যে এটি একটি কৃষি যা ফসল কাটার উৎসব, যেটা কিন্তু পালন করা হয় কোন রাজ্যের মধ্যে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। তো এটা কিন্তু উড়িষ্যার একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, যেটা কিন্তু নোয়াখাই ফেস্টিভ্যাল, যেটা কিন্তু উড়িষ্যাতে পালন করা হয়, আর এটা একটা ফসল কাটার উৎসব। পরবর্তী প্রশ্ন আছে ভারতের মার্টিন লুথার নামে পরিচিত কে? গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি কিন্তু ভারতে মার্টিন লুথার নামে তিনি কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন আছে এটা রাজ্যসভার চেয়ারম্যান কে? তো অবশ্যই আমরা সকলে জানি যে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, যেটা কিন্তু আমাদের অবশ্যই ভারতের যে উপরাষ্ট্রপতি রয়েছে তোমাদের যিনি বর্তমানে রয়েছেন জগদীপ ধনখড়, তিনি কিন্তু বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন রয়েছে একটি জনপ্রিয় উৎসব, যেটাকে আমরা বলি কি বিশু একটা জনপ্রিয় উৎসব ফেস্টিভ্যাল, এটা ভারতের কোন রাজ্যে পালন করা হয়? যেটা কিন্তু ভারতের কেরালা রাজ্যে আমরা দেখতে পাই, যেটা একটা নিউ ইয়ার ফেস্টিভ্যালের মধ্যেই পড়ে। পরবর্তী প্রশ্ন রয়েছে জিইও এর ফুল ফর্ম কি? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জিও স্টেশনারি আর্থ অরবিট। গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার এসেছে, আবারও আসবে এটা, কারণ জিও স্টেশনারি আর্থ অরবিট এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল বা মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দলজিৎ সিং চৌধুরী। যদি এগুলো তোমাদের লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টের যে ক্লাস রয়েছে সেখানে দেওয়া রয়েছে, যদিও কয়েকজন কিন্তু অলরেডি পাল্টে গেছে। ঠিক আছে, তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের যে মানে পার্টটা আর কি, যেটা কারেন্টের এমন একটা টপিক, সেটা কিন্তু তোমাদের প্রতি মাসে পাল্টায়। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের আর কিছু যদি পাল্টে যায় সেগুলো নিয়ে তোমাদের পরবর্তীতে একটা ক্লাস দিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন আছে ভারতের মহাকাশ উৎক্ষেপণ যে কেন্দ্র রয়েছে শ্রীহরিকোটা, এটা কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ অনেক, কারণ এখান থেকেই তোমাদের যে সমস্ত মহাকাশ উৎক্ষেপণ, যে সমস্ত তোমাদের স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয়, রকেট লঞ্চ করা হয়, তো এখান থেকেই লঞ্চ করা হয়, যেটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে ইলেকট্রনের সমতুল্য বিরোধী কণা হলো কোনটি? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? পজিট্রন, যেটা ইলেকট্রনের একটা সমতুল্য বিরোধী কণা। আইসোবারের একই সংখ্যক ড্যাশ আছে, আইসোবারে কি থাকে? আইসোবারে একই সংখ্যক ভর সংখ্যাটা 1 থাকে, তো ভর সংখ্যা রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কে বায়ুসেনা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? চিফ অফ এয়ার স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছেন অমরপ্রীত সিং কারেন্ট চিফ অফ এয়ার স্টাফ হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড় কে ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে, এটা এসএসসি সহ রেলের বিভিন্ন এক্সামে আসছে, আবারও আসবে। যেটা ভারতরত্ন প্রাপক সব থেকে কম বয়সী খেলোয়াড়, তিনি কিন্তু আর কেউ নয় শচীন তেন্ডুলকর, যিনি কিন্তু 2014 সালে ভারতরত্ন সম্মানে পুরস্কৃত হয়েছিলেন 2014-তে, এটাও আসবে। আচ্ছা, এবছরও কিন্তু 5জন কিন্তু তোমাদের ভারতরত্ন পুরস্কার পেয়েছে। পরবর্তী প্রশ্ন আছে কোন ভারতীয় প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো অবশ্যই কিন্তু সিভি রমন, তিনি কিন্তু পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। সালটা হচ্ছে তোমাদের কত? অবশ্যই 1930-এ। এছাড়া তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কারও কিন্তু পেয়েছিলেন এই সিভি রমন, ফিজিক্সেই। পরবর্তী প্রশ্ন আছে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা প্রতিবন্ধী কে? যেটা কিন্তু অরুণিমা সিনহা,
পরীক্ষায় অনেকবারই এসেছে এটা। অরুণিমা সিনহা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো বা মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলা, যিনি কিন্তু একজন প্রতিবন্ধী যিনি। পরবর্তী প্রশ্ন আছে, কোনটি শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায়? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? লাইসোসোম, যেটা কিন্তু শুধুমাত্র প্রাণী কোষেই দেখা যায়। নেক্সট প্রশ্ন, সুলতানা রাজিয়া কোন বংশের প্রথম মহিলা শাসক ছিলেন? তো সুলতানা রাজিয়া তিনি কিন্তু প্রথম মহিলা যে শাসক ছিলেন তিনি কিন্তু কোন বংশের ছিলেন? দাস বংশের। গুরুত্বপূর্ণ কোশ্চেন, তিনি কিন্তু প্রথম মহিলা কিন্তু ছিলেন দাস বংশের। পরবর্তী প্রশ্ন আছে, আর দাস বংশের প্রতিষ্ঠাতা কে? তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবক। আর যদি বলি প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে কিন্তু হবে, সেটা তোমরা বলো প্রকৃত প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের সাংবিধানিক প্রধান কে? ভারতের সাংবিধানিক প্রধান তিনি কিন্তু 3 বাহিনীর প্রধান, তিনি আর কেউ নয়, ভারতের প্রেসিডেন্ট। ভারতের প্রেসিডেন্ট তিনি কিন্তু সাংবিধানিক প্রধান। পরবর্তী কোশ্চেন আছে, কোচিতে সেন্ট ফ্রান্সিস চার্চ ভবন এটা নির্মিত হয়েছিল, এটা কবে নির্মিত হয়েছিল? যেটা কিন্তু তোমাদের হয়েছিল 1503-এ। 1503-এ এই যে কোচিতে অবস্থান করছে সেন্ট ফ্রান্সিস চার্চ ভবন, এটা কিন্তু নির্মিত হয়েছিল 1503-এ। পরবর্তী আমাদের আর কোনো প্রশ্ন আছে? না, নেই। তো এই পর্যন্ত ছিল আমাদের ক্লাসটি। যদি ভালো লাগে একটা লাইক কিন্তু করে দেবে সকলে, শেয়ার করে দেবে ম্যাক্সিমাম সকল ফ্রেন্ডের সাথে। সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো অবশ্যই করে রাখবে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ অনেক ক্লাস রয়েছে, যেটা তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে চ্যানেলে, তোমরা দেখে নেবে। এছাড়া তোমাদের কনস্টেবলের এক্সামিনেশন শেষ হয়ে যাবে, তারপরেই তোমাদের কিন্তু গ্রুপ ডির জন্য তোমাদের গুরুত্বপূর্ণ যে ক্লাস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এই চ্যানেলে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করে রাখবে। এছাড়া এনটিপিসির যে আপকামিং যে শিফটগুলো ছিল, 133টা শিফট নিয়ে আলোচনা করছিলাম, তার 26 নম্বর শিফট থেকে পুনরায় চালু হয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবে। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, যার ডিসক্রিপশানে বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। যে কোনো পিডিএফের জন্য যে নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে তার লিঙ্ক, অবশ্যই এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।